সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? শীত যাই যাই বলছে দেশের বাইরে তো অবস্থা খারাপ। ভিডিওতে আমরা দেখি যে বরফ পড়ছে, আপনারা বরফ নিয়ে খেলাও করছেন, কিন্তু বেশি যাবেন না, ঠান্ডা লেগে যেতে পারে। তাই কফির মাগ নিয়ে আমাদের অনুষ্ঠানটা দেখা শুরু করেন। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি বরাবরের মতো কাজল হায়দার। আমার সঙ্গে আজকে আমি লাকিলি আতিক ভাইকে অনেকদিন পরে পেয়েছি, সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আচ্ছা আতিক ভাই, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতা এবং আপনাদেরকেও শুভেচ্ছা। আচ্ছা সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট বারবার যেটা করি সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট শেয়ার করেন। আরেকটা কথা, প্রবাসী বাংলা ভাষাভাষীরা আমরা জানি আপনারা বাংলা ভাষাকে খুব মিস করার কোনো দরকার নেই। আমাদের বিশ্ব সংযোগের এই বিশ্লেষণমূলক ভিডিওগুলো দেখেন, টকশোগুলো দেখেন, আপনাদের ভালো লাগবে এবং শেয়ার করবেন। আচ্ছা আতিক ভাই, আমরা সরাসরি আজকে আলোচনায় ঢুকে যাচ্ছি। সেটা হচ্ছে, আমরা জানি পৃথিবী উত্তপ্ত বিভিন্ন কারণে। প্রায় 4 বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, সেখানে একটা পাঠান ভেনেজুয়েলাকে দেখলাম। আমি বলে দিই যে ট্রাম্পকে আমি কাকু বলি, ঝানু ব্যবসায়ী। উনি চায়ের দাওয়াত দিয়েছিলেন মাদুরোকে, মাদুরো গেলেন না, তুলে নিয়ে আসলেন বা যে করে হোক হেলিকপ্টারে করে নিয়ে আসলেন। এখন তার তেল তো একটা ভালো ব্যবস্থা করতে হবে, তেলের ব্যবস্থা। কেন ট্রাম্প তো মনে মনে অনেক কিছু ভেবে বসেন যে ভেনেজুয়েলার জনগণ তাকে চাচ্ছেন, এ আর কি। এখন যেটা নিয়ে ইস্যু হচ্ছে গ্রিনল্যান্ড ইস্যু। আমরা জানি 2019 সালে একবার হাসতে হাসতে ট্রাম্প বলেছিলেন যে গ্রিনল্যান্ড তার দরকার, কিনতে চান। এবারে দ্বিতীয় মেয়াদে এসেও কিন্তু এবার সিরিয়াসলি বলছেন। প্রথমবার অনেকে হাসি তামাশা ভাবছিল যে ট্রাম্প তো এরকমই কথাবার্তা বলে, যা মনে চায় তাই বলে। কিন্তু এখন এই যে গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে আপনার কাছে আপডেট আমাদের দর্শকদের জন্য কি আছে? আপনি কিভাবে দেখছেন এই পুরা বিষয়টাকে নিয়ে? এখানে নিরাপত্তার কথা আসতে পারে, খনিজ সম্পদের কথা আসতে পারে। আপনি একটু সংক্ষেপে যদি দর্শকদের বলতেন। আসলে ট্রাম্প বিশ্ব রাজনীতি, অর্থনীতি এগুলোকে টালমাটাল করে ফেলেছে এবং সে ক্ষমতায় এসেই নানান ধরনের কাজ করছে। কিন্তু এগুলোকে সাধারণ মানুষ যেভাবে বিশ্লেষণ করে বা বোঝে, সাধারণ মানুষ মনে করে এগুলো বুঝি ট্রাম্পই করতেছে। আসলে কিন্তু ট্রাম্প না, এর পিছনে মার্কিন যে ডিপ স্টেট আছে, তারা সারা পৃথিবীকে পুনরায় তাদের, কারণ এখন পৃথিবী আপনি জানেন যে ইউনিপোলার, এক সময় বাইপোলার ছিল। হ্যাঁ, তো এখন মাল্টিপোলার হয়ে গেছে, সবাই মিলে। তো এখন মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে আবার সেই বাইপোলার বা ইউনিপোলার ফেরত যেতে, মার্কিন ডিপ স্টেট। এই জন্য তারা কিন্তু তাদের ফ্রন্ট লাইনে ট্রাম্পকে এনে তাদের কথাগুলো ট্রাম্পের মাধ্যমে বলাচ্ছে। আর জানে যে এরকম একটা কাকু মার্কা লোক থাকলে তার কথাটা মানুষ অনেক সময় জোকিং এর মতো নেয়, কিন্তু বাস্তবে কিন্তু সে কাজটা করে ফেলতেছে। এবং এই কারণেই সে গ্রিনল্যান্ডের উপর করতেছে যে তার এখন মৌলিক শত্রু পৃথিবীতে 2 থেকে 3টা দেশ, এর বেশি নাই। রাশিয়া, চীন এবং ইরান। তাদের সর্বশেষ আপনার যদি প্রতিরক্ষা নীতি দেখেন, ওখানে কিন্তু 1 নম্বর শত্রু ধরা হয়েছে চীনকে। হ্যাঁ, কারণ চীন একই সাথে অর্থনৈতিকভাবেও শক্তিশালী এবং সামরিকভাবেও, এবং তার অবস্থানগত কারণে চীন পৃথিবীর বিভিন্ন দেশে তার অবস্থান তৈরি করেছে, যেমন আফ্রিকায় বিভিন্ন দেশে বিনিয়োগের মাধ্যমে, এবং জানেন শ্রীলঙ্কায় সামরিক যে তার যে সাবমেরিন ঘাঁটিগুলো, মানে অবস্থান, মানে তার যে সামরিক যন্ত্রপাতি, মানে মিসাইল বা টেকনিক্যাল জিনিসপত্র রাখা দরকার, রাশিয়ার চেয়ে চীন অনেক আগানো। এবং আমি যদি ভুল না বলে থাকি, বিশ্বের 72টা দেশে চীন তাদের ঋণ। হ্যাঁ, মানে পৃথিবীর একটা দরিদ্র বা আধা দরিদ্র দেশগুলোকে সে ঋণের মাধ্যমে বা অর্থনৈতিক সহযোগিতার মতো কিন্তু সে জড়িয়ে ফেলছে, ক্যাপচার করে নিয়েছে, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটাও একটা হুমকি। তো এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাকচুয়ালি এখন আগামী কয়েক বছরের মধ্যে একটা বড় ধরনের যুদ্ধে যাবে, এটা যেটাকে আমরা বিশ্বযুদ্ধের কাছাকাছি বা বিশ্বযুদ্ধ হয়ে যেতে পারে। এই জন্য সে আগে থেকে তার যে সেট আপ রেডি করতেছে, এবং এই জন্যই সে গ্রিনল্যান্ডের দিকে আগ্রহী। কারণ তার ধারণা, সে যদি গ্রিনল্যান্ডে এগিয়ে গিয়ে তার সেট আপ নিয়ে বসতে পারে, তাহলে রাশিয়া এবং চীনকে ওখান থেকেই সে, আমি যদি আমার ঘরে শত্রু আসার আগে, ঘরের বাইরে আমার সীমান্তে আসার আগেই যদি প্রতিহত করতে পারি, ঠিক যেমন আপনি খেয়াল করবেন যে সিরিয়া এবং ইরাকে যেমন একটি গোষ্ঠী যখন পুরা দখল করে নিয়ে ইরানের দিকে আসতেছিল, তখন ইরান কিন্তু এখানে বসেছিল না, সে আগে ইরাকের ভিতরে চলে গেছে, সিরিয়ার ভিতরে চলে গেছে, গিয়ে তাদেরকে প্রতিরোধ করছে, যার ফলে সে কিন্তু আপাতত সেই সময় নিরাপদ হয়েছিল। ঠিক আমেরিকাও একইভাবে সে গ্রিনল্যান্ডে আগায় গিয়ে রাশিয়া এবং চীনের আক্রমণটা ওইখান থেকে ঠেকানোর পরিকল্পনা করতেছে, যাতে তার মূল ভূখণ্ডের উপর তার প্রভাবটা না পড়ে। কারণ আপনি দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্রের 2 দিকে
তার পূর্ব পশ্চিম দুই দিকে শুধু সাগর আর সাগর, সাগর, হ্যাঁ হ্যাঁ, কয়েক হাজার কিলোমিটার জুড়ে সাগর, যার ফলে ওই দুই এলাকা দিয়ে কিন্তু সে নিরাপদ। তারপরে তার উপরে আছে কানাডা, ওই দিকেও সে নিরাপদ। আবার নিচে সাউথ আমেরিকা, সেইখানে ভেনিজুয়েলা ছিল, একটু তার বিরুদ্ধে কথাবার্তা বলতো, এই জন্য ওইটাকে সে আগে থেকেই সাইজ করে দিয়েছে। এবং ভেনিজুয়েলা আপনি জানেন, আজকে খবর বেরিয়েছে ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীকে তারা আগে থেকে ক্যাপচার করে নিয়েছিল, এবং ভেনিজুয়েলার এই স্বরাষ্ট্রমন্ত্রীকে কন্ট্রোলেই কিন্তু তাদের সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য ফোর্স গুলো ছিল, যার ফলে একদম নিরুপদ্রব ভাবে। আচ্ছা, আমার প্রশ্ন, আপনার পয়েন্টগুলো খুব সুন্দর বলেছেন এবং দর্শকরা কানেক্ট করে ফেলেছে। আমার প্রশ্ন, যে জায়গায় ভয় আমার, এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা সামরিক শক্তি ইউরোপিয়ানরা গড়ে তোলে, সেটা ন্যাটো আমরা বলি। 30টা ইউরোপিয়ান দেশ, 2টা বাইরের দেশ, কানাডা আর আমেরিকা, 32টা দেশ। এখন ন্যাটোর আর্টিকেল 5 বলা হয় তাদের জান প্রাণ, ও মানে একজনের উপরে আক্রমণ হলে সবাই মিলে সেটা প্রতিহত করবে, কারণ সবার উপরে আক্রমণ। এটা একবারই আমরা দেখেছি, সেটা হচ্ছে আফগানিস্তান, বা আফগানিস্তানে সবাই মিলে করেছে, ডিপ্লয় হয়েছে। আমার প্রশ্ন হলো, এটা নিয়ে কিন্তু এখন বারবার আপনি জানেন যে ফ্রান্স, জার্মানি এবং অন্যান্য কানাডারা এটা কিন্তু সৈন্য পাঠাচ্ছে গ্রিনল্যান্ডে। আপনি যুদ্ধের কথা বলছেন, মাল্টিপোলারের কথা বলছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার ট্রাম্প কাকুকে সামনে রেখে যে মার্কিন প্রশাসন যে ছকটা সাজাচ্ছে এবং পুতিনের কৌশলে কি কাজে দিচ্ছে। পুতিন তো চাচ্ছিল ইউরোপ ভেঙে যাক, ন্যাটো ভেঙে যাক, তাহলে তার আরো সুবিধা হবে আগে সোভিয়েতের ফর্মুলায় ফিরে যেতে। এখন আপনার কাছে 2টা প্রশ্ন সংক্ষেপে, এক হচ্ছে ন্যাটো এখানে কি করবে, ন্যাটোকে ভেঙে যাবে, প্লাস হচ্ছে পুতিনের স্বপ্ন আসলে কি পূরণ হবে কি হবে না। আসলে এইখানে একটা মজার ব্যাপার, আমরা যে ন্যাটোকে দেখি, মানে পুরো ইউরোপীয় সোসাইটি এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এরা মিলে বেসিক্যালি ন্যাটো, এবং ন্যাটোতে আপনি একটা জিনিস খেয়াল করবেন, কোনো মুসলিম দেশ কিন্তু নেই। টার্কিকে সে পূর্ণাঙ্গ ভাবে ইয়ে করে, অথচ টার্কি কিন্তু সেকেন্ড হাইয়েস্ট আপনার সোলজার। হ্যাঁ, কিন্তু তো এই ক্ষেত্রে আমার মাঝে মাঝে মনে হয় যে ন্যাটোর যে ইউরোপীয় দেশগুলো, এদেরকে আসলে বোকা বোকা মনে হয়। মানে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ঘাড়ে বন্দুক রেখে সারা পৃথিবীতে দাবড়ায় বেড়াচ্ছে। এবং আপনি যেটা বললেন যে গ্রিনল্যান্ডে যে ন্যাটোর অংশগ্রহণ, এটা কিন্তু একদম ফালতু জিনিস। কারণ গ্রিনল্যান্ডে ফ্রান্স, ব্রিটেন, এইসব সব দেশগুলা, ন্যাটোর বাকি দেশগুলা মিলে মাত্র 117 জন সৈন্য পাঠিয়েছে। সারা পৃথিবীতে মিডিয়া যেহেতু মার্কিন নিয়ন্ত্রণে, তারা এমন ভাবে প্রচার করতেছে যে ন্যাটোর সৈন্যরা কিন্তু গ্রিনল্যান্ডে আসছে আমেরিকাকে প্রতিহত করতে। আসলে কিন্তু মাত্র 117 জন। আর আমেরিকানরা যখন যদি এখানে ডিপ্লয় করেই বসে, তাহলে এই 117 জন তো কোনো কার্যকরী না। ডেনমার্কের সামরিক শক্তি যে খুব বেশি আহামরি কিছু, ওরকম কিছু না। হ্যাঁ, কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা তাদেরকে কখনো ওই রকম ভূমিকা, ডেনমার্কের সৈন্যদের কোনো ভূমিকা দেখতে পাইনি। আমরা কিন্তু ডেনমার্কের দুধ খেয়েছি। এমনও হতে পারে, দেখা যাবে যে বাস্তব ক্ষেত্রে ডেনমার্কের সৈন্যদের অবস্থা বাংলাদেশের চেয়েও নিচু মানের হতে পারে। বাংলাদেশে অনেক ভালো মানের আছে, হ্যাঁ, বুংবাং করে এবং আধুনিক ড্রেস, খুব লেটেস্ট সুন্দর ধরনের ইকুইপমেন্ট নিয়ে দাঁড়ায়, মনে হয় হলিডে কোনো মুভির ফটো সেশন। কিন্তু বাস্তবতা কিন্তু এটা না। তো যদি মার্কিন যুক্তরাষ্ট্র ডেনমার্ক নিতেই চায়, ভেনিজুয়েলার চেয়েও করুণ অবস্থা হবে তাদের। কারণ ভেনিজুয়েলা আপনি জানেন যে কিউবান সৈন্য ছিল, 32 জন কিউবান সৈন্য মারা গেছে, এবং ভেনিজুয়েলারও 45 জন সৈন্য মারা গেছে এই অপারেশনে। যেটা ডেনমার্কের ক্ষেত্রে দেখা যাবে যে ওইসব সৈন্যরা হয়তো মারা যাবে না, তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র আটক করবে, যেহেতু তাদের নিজেদের। আবার একটা বিষয় কিন্তু এখানে ধর্মীয়গত একটা বিষয় আছে, যেমন ন্যাটোর সব দেশই খ্রিস্টান। হ্যাঁ, সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যখন এখানে আক্রমণ করবে, তারা নিজেদেরই জাত ভাই, কেউ তো কাউকে আর হত্যা করবে না। দেখা যাবে তাদেরকে শান্তিপূর্ণ সামরিক অপারেশনের একটা নাম দিয়ে। আবার অলরেডি আপনি যেটা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা টিম ডেনমার্কে সফর করে তাদেরকে একটু আশ্বাস দেওয়ার চেষ্টা করতেছে যে আমরা কিন্তু তোমাদের সাথে আছি। এটা কিন্তু আসলে এক ধরনের মার্কিন ধোঁকা। আপনি খেয়াল করবেন ভেনিজুয়েলার ক্ষেত্রে যেটা ঘটেছে, ভেনিজুয়েলার প্রেসিডেন্টের সাথে বলছে, হ্যাঁ আসো, তোমাদের সাথে আমরা আলোচনা করি। এই আলোচনার ছকের মধ্যে ওরা আইনা, ওর যখন আর্মস্ট্রামস একটু ভাবছে যে একটু রিল্যাক্স হই, ধাপ করে গিয়ে কিন্তু তুলে নিয়ে আসে। ঠিক ইরানের ক্ষেত্রেও তারা এরকম আলোচনার টোপ দিয়েছে, কিন্তু ইরানিরা কিন্তু এই আলোচনার রাজি হয়নি, এবং তারাও কিন্তু তাদের সামরিক অবস্থা। আচ্ছা, আমরা একটু রাশিয়ার দিকে আসি। তাহলে পুতিনের যে ইচ্ছাটা ছিল এই যুদ্ধ শুরু হয়, কারণ পুতিন তো কেজিবি থেকে উঠে আসা, সে তো আপনি যেটা বলছেন ট্রাম্পের প্রশাসন, ট্রাম্পকে সামনে রাখছেন, তার চেয়েও যদি আপনি বলেন পুতিন অনেক অভিজ্ঞ। আমি পুতিনের সাপোর্ট নিয়ে বলছেন, আপনি যদি দেখেন সোভিয়েত ইউনিয়ন ভাঙার পরে সে কেজিবিতে ছিল, সে দেখছে দুর্দশাগুলো দেখছে, আবার সে রিইউনিয়ন করতেছে সোভিয়েত ইউনিয়নকে, জানে যে এই যুগে দখল করা যাবে না, তাদের
কি হয়, তাদের সমর্থিত সরকারকে বেশি, এই যে ইউক্রেনকে আক্রমণের দরকার ছিল না, ইয়েলো বিপ্লব করে পুতিনের মানে রাশিয়া সমর্থিত সরকারকে সরিয়ে কিন্তু জেলেনস্কিকে ইউরোপিয়ানরা বসাছে, তারপর মূলে একটা ঝুলাইছে, বাবা ন্যাটোতে আসো। অথচ ন্যাটোর কি করুণ অবস্থা দেখেন, এতদিনের তাদের সামরিক শক্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে ভরসা করতে হয় টিল টুডে পর্যন্ত। তা আপনার 2 মিনিটে একটু শেষ করেন, পুতিনের কৌশল কি এখন সাকসেস হতে যাচ্ছে কিনা ট্রাম্পের মাধ্যমে? পুতিন একজন অনেকে বলে যে উনি একজন অভিজ্ঞ এবং পাকা খেলোয়াড়, কিন্তু বাস্তবতা হলো আপনার যদি সামরিক সক্ষমতা কিংবা অর্থনৈতিক সক্ষমতা না থাকে একটা যুদ্ধ পরিচালনা এবং বহির্বিশ্বে আপনার প্রভাব বিস্তার করাটা খুব কঠিন হয়ে যায়। এবং ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই কিন্তু রাশিয়ানদেরকে আপনি খেয়াল করবেন যে ইউরোপটা চলতো মূলত রাশিয়ান পাওয়ার সাপ্লাই, তেল গ্যাসের সাপ্লাইতে, খুব কম দামে পেত তারা, খুব কম দামে পেত। সেইটা রাশিয়ানদের পক্ষ থেকে কোনো দেশে কিছু বন্ধ করেছে, আবার আমেরিকানরাও কোনো দেশকে এম্বার্গো দিয়েছে যে ওইখান থেকে যেন তারা না কিনে, যার ফলে অর্থনৈতিকভাবে রাশিয়া খুব বাজে একটা অবস্থা। আবার জ্বালানি যে তেল মার্কিন যুক্তরাষ্ট্র, এটা কিন্তু রাশিয়া থেকে যায়, আপনি যাবেন কোথায়? জিওপলিটিক্স এর মজা, যার ফলে এই জিওপলিটিক্স এর এই ধারায় মানে এরা দুজন ধরি মাছ না ছুঁই পানি ভাবেই ট্রাম্প যদি পুতিনের সেই রকম সামরিক সক্ষমতা থাকতো তাহলে কিন্তু সে ইউক্রেন আসলে এক সপ্তাহের মধ্যেই দখল করে ফেলতে, যেহেতু 32টা দেশ ন্যাটো, তো ওখানে অস্ত্র আছে, ওইখানে পুরো দেশগুলো, এবং তার যে অস্ত্রের সমস্যা সেটা আবার দেখা যায় আপনি রাশিয়া কিন্তু ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে তার নিজের অস্ত্র দিয়ে পারতেছিল না, তখন সে ইরান থেকে, নর্থ কোরিয়া, ইরান, উত্তর কোরিয়া থেকে সৈন্য নিয়েছে, চীন থেকেও গোপনে অনেক, আফ্রিকা থেকে সৈন্য নিয়েছে, বিভিন্ন এবং প্রচুর বিভিন্ন দেশের ভাড়াটে সৈন্য, এবং ইভেন বাংলাদেশের অনেক আমরা দেখেছি ভিডিওতে ভাড়াটে সৈন্য হিসেবে তারা ব্যবহার করেছে, অনেক বাংলাদেশি সৈন্য সেখানে মারাও গিয়েছে। এবং তাদের ভিডিওগুলো আমরা দেখি। অবস্থায় মানে পুতিন যে খুব আহামরি কিছু মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে, মানে পুতিন মূলত তার রাশিয়ান, আমি একটা ওই যে তাকে বলা হয় আমরা বরফের শ্বেত ভল্লুক, সে তার ওই একটা ভাব বজায় রাখতে চায় এবং সে কিছুটা জানা দিয়ে যায় আমি একটা বিশ্ব শক্তি, এইটুকুই। কিন্তু সে যে আসলে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে জড়াবে, তার ডিলেই যাবে, আমার মনে হয় ডিলে যাবে, এক ধরনের উপরে যুদ্ধ অবস্থা, ভিতরে আলোচনা অবস্থা, আর যদি কখনো যুদ্ধ লেগেই যায় সেটা হলো একটা চূড়ান্ত পর্যায়ে, যেটা পরমাণু যুদ্ধ। যেহেতু এখনো পর্যন্ত স্বীকার করি বা না করে 6000-এর কাছাকাছি পারমাণবিক দুই দেশের কাছে 5000 সামথিং আর 6000, তাহলে এটা তো ভয়াবহ অবস্থা হবে। আমরা চাই না সেই পর্যায়ে যেতে, আমাদের আতিক ভাইও চায় না। তো ধন্যবাদ আতিক ভাই আপনাকে আজকের এই অনুষ্ঠানে মূল্যবান কথা বলার জন্য, এবং ভবিষ্যতে আপনাকে আরো পাবো। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকের অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে, বা যদি অন্যরকম লেগে থাকে একটু আমাদের কমেন্টে জানান, আমরা চেষ্টা করব শুধরে নিতে। কেন সাংবাদিকতা, মানুষ, সবকিছু শুধরানোর জায়গা। আর আমরা সবসময় এই অনুষ্ঠানে একটা বলি, বিশ্ব মোড়ল তো আমাদের কথা শুনে না, তারপরে বলি আপনি তো বিশ্ব শাসন করবেন, কাদের নিয়ে করবেন? গরু ছাগলকে নিয়ে তো করবেন না, মানুষকে নিয়ে করতে হবে। আপনার মানুষ যদি ভালো না থাকে, মানুষ যদি শিক্ষিত না হয়, মানুষ যদি খেয়ে পড়ে একটু আনন্দ ফুর্তি না করতে, ফুর্তি আমি ওই কথা বলছি না, মানে স্বাভাবিকভাবে ঘুমানো, আপনি বিশ্ব মোড়ল হয়ে শান্তিতে কি ঘুমাতে পারবেন? কতটা ওষুধের ট্যাবলেট খাবেন আপনি, কতটা ঘুমের ট্যাবলেট খাবেন আপনি? নিশ্চিন্তে ঘুমান। আপনি যখন বড় হবেন, ন্যাচারালি আপনার দায়িত্ব বেশি থাকবে, আপনার উচিত হবে আশেপাশে সবাইকে নিয়ে শান্তিতে থাকা। সমস্যা থাকবে, ব্যবসা থাকবে, সব কিছু থাকবে, কিন্তু শাসন তো করবেন বিশ্ব এবং বিশ্বের মানুষদের নিয়ে। তারাই যদি না থাকে, আপনি শাসন কাকে নিয়ে করবেন? ধূসরের মধ্যে মরুভূমিতে নাকি জলাশয়? প্রশ্ন আপনাদের দিকে আমরা দুজন ছুড়ে দিলাম আজকে। সুপ্রিয় দর্শক, পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটা দেখছেন আমাদেরকে জানিয়ে দেবেন। আরেকটি কথা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, নিজে নিরাপদে থাকুন, অন্যকে নিরাপদে থাকতে সাহায্য করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাই।